আপনাকে যদি আমি গত 20 বছরে পৃথিবীর সবচেয়ে বড় বড় রেভলিউশনগুলোর একটা লিস্ট করতে বলি, সেই লিস্টে একদম উপরের দিকেই যে নামটা থাকবে সেটা হলো আরব স্প্রিং, বা বাংলায় আমরা এটাকে আদর করে বলি আরব বসন্ত। The Arab Spring. Arab Spring. Arab Spring. I know this is the first Arab revolution of the 21st century. আরব বসন্ত বা স্প্রিং কথাটা এটার সাথে কেন আসছে? বসন্ত বা স্প্রিং কথাটা আসার কারণ হলো বসন্ত বা স্প্রিং খুব সুন্দর একটা সময়, এবং এই আন্দোলন যখন শুরু করা হয় তখন বলা হয়েছিল যে এই আন্দোলন যদি সফল হয় তাহলে খুব সুন্দর একটা স্প্রিং বা বসন্ত আসবে, যে এই বসন্তে কোনো দুর্নীতি থাকবে না, কোনো আহাজারি থাকবে না, কোনো দমন পীড়ন থাকবে না, সরকার খুব সুন্দর করে মানুষজনের সাথে কাজকর্ম করবে। এবং এই ধরনের অনেকগুলো প্রমিসের উপর ভিত্তি করেই মানুষজন আরব দুনিয়ায় রাস্তায় নেমে আসে আন্দোলন করার জন্য তাদের রেসপেক্টিভ সরকারের বিরুদ্ধে। কাগজে কলমে আন্দোলন সফল হয়। আমি 2 বছর আগে ইজিপ্টে গিয়েছিলাম এবং তেহরিন স্কোয়ারে আমি এই আন্দোলনের ব্যাপারে অনেক কথা গোপনে রেকর্ড করেছিলাম, কারণ তেহরিন স্কোয়ারে কিন্তু আজকেও ভিডিও রেকর্ড করতে দেয় না, ওখানে অনেক পুলিশ থাকে এবং এই আন্দোলনের কথাবার্তা অনেক সময় দমায় রাখা হয়। আপনারা গোপন ক্লিপটা দেখে আসেন এবং তারপরে আমি আপনাদের বলতেছি কেন এই আন্দোলনের কথাটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব বেশি সিগনিফিক্যান্ট। أكثر من 50 سنة عمري أنا مقاتل السلاح المراقب Protests that began 10 years ago in Tunisia. খুব ভয়ে ভয়ে রেকর্ডটা করতে হচ্ছে, কারণ এইখানে এই ব্যাপারটা করা পুরোপুরি আনঅফিশিয়ালি ইললিগাল। অফিশিয়ালি কেউ কিছু বলে না, বাট আনঅফিশিয়ালি আপনি যদি আমার পিছনে যে মনুমেন্টটা দেখতেছেন, আমি খুব কষ্ট করে টাঙ্গুল দিয়ে দেখাচ্ছি, ওই জিনিসের ভিডিও করেন তাহলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে, ক্যামেরা তো নিয়ে যাবে, আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন। এটার কারণ হলো 2010 সালে একটা ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল, আপনারা অনেকেই জানেন, যে আন্দোলনটাকে বলা হয় আরব বসন্ত বা আরব স্প্রিং ইংরেজিতে অনেকে বলে। আরবে হয়েছিল এবং কি আগের জায়গা থেকে সরে যেতে হলো, কারণ কিছু পুলিশ এসে আমাদের বলেছিল যে ভিডিও রেকর্ড করা যাবে না ওইখানে। এই কারণে আবার একটু সরে দাঁড়ালাম এবং পুরোপুরি প্রিটেন্ড করছি যে আমাকে দেখা যাচ্ছে না, ক্যামেরা অনেক দূরে একজনের হাতে দিয়ে এসেছি যাতে বুঝতে না পারে কেউ যে আমি ভিডিও রেকর্ড করছি। অনেক পুলিশ চারদিকে, এবং ব্যাপারটা একটু অদ্ভুত যে এত পুলিশ এই ব্যাপারটাকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে যে এইখানে ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না। যেটা বলছিলাম, আরব বসন্ত যখন হয় বা আরব স্প্রিং যখন হয়, তখন 4টা দেশে একসাথে আন্দোলন শুরু হয় এবং প্রত্যেকটা দেশের আন্দোলনের কাহিনীটা মোটামুটি একই। সবাই আন্দোলন করে দুর্নীতির বিরুদ্ধে, সবাই আন্দোলন করে বাজে সরকারের বিরুদ্ধে, এবং সবাই ক্ষমতা পরিবর্তনের জন্য আন্দোলন শুরু করে। এবং আফ্রিকার যে 4টা দেশে আন্দোলনটা হয় তারা হলো তিউনিসিয়া, লিবিয়া, ইয়েমেন এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই ইজিপ্ট। ইজিপ্টে এই আন্দোলনটা শুরু হয় যেখানে, ওই জায়গাটাই আমি এখন এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম হলো তাহরিন স্কোয়ার। আমি এখন যেখানে দাঁড়িয়েছি তার ঠিক একটু পিছনে, যেখানে আপনারা ওই মনুমেন্টটা দেখছেন, লম্বা মনুমেন্টটা, ওই লম্বা মনুমেন্টটার নিচে এবং তার চারদিকে একই দিনে 900-র মতো মানুষ অফিসিয়াল হিসাব মতোই মারা যায়, এবং আরো অসংখ্য মানুষ আহত হয়, অসংখ্য মানুষ গুম হয় এবং অসংখ্য মানুষ অ্যারেস্ট হয়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে কয়েক কিলোমিটার দূরে আলেকজান্দ্রিয়া নামে একটা শহর আছে। শহরটা অনেক বিখ্যাত, কারণ আলেকজান্দ্রিয়া ব্যাপারটাও অনেক জনপ্রিয়। আলেকজান্দ্রিয়ায় পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল, যেটা হারিয়ে গিয়েছে পানির নিচে। এরকম অনেক ধরনের লোকগাথা আছে এখনো। এই আলেকজান্দ্রিয়ায় একটা লোক ছিল, ওই লোকের নাম ছিল খালেদ। আমার নামের সাথে মিল, আমার নাম খালিদ, ওনার নাম খালেদ। খালিদ এগুলো মুসলিমদের জন্য খুব খুব পরিচিত একটা নাম, আপনারা জানেন। তো এই খালিদ লোকটা সাইবার ক্যাফেতে বসে একটা ভিডিও আপলোড দিয়েছিল, যে ভিডিওটা ছিল ইজিপ্ট পুলিশের দুর্নীতি নিয়ে। ইজিপ্ট পুলিশ ড্রাগ কারবার নিয়ে একটা দুর্নীতি করেছিল, এবং এই ব্যাপারটা এই লোক নিজে রেকর্ডও করেনি, জাস্ট পাবলিশ করেছিল বা শেয়ার করেছিল একটা সাইবার ক্যাফে থেকে। তাকে বের করে আনা হয় এবং তারপরে তাকে মেরে ফেলা হয়। তাকে শুধুমাত্র যে মেরে ফেলা হয় তা না, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়, এবং এই পিটিয়ে মেরে ফেলার ভিডিও 2-3 দিনের মধ্যেই ভাইরাল হয়ে যায় সব জায়গায়। এই জিনিস যখন ভাইরাল হয়ে যায় তখন মানুষ ফুঁসে ওঠে এবং সবাই বলে যে না, আমাদের করতে হবে, এবং তখন এই প্রোটেস্টটা শুরু হয়। এই মধ্যে এরকম একটা অ্যাপের ভূমিকা নিয়ে আমি আপনাদের সাথে একটু পরে কথা বলতেছি, বাট একটু আন্দোলনের রেজাল্টটা আপনাদের বলি, আরব স্প্রিং আসলে কি হয়েছিল। আরব স্প্রিং কিন্তু কাগজ কলমে সফল হয়, যে কয় জায়গায় আন্দোলন হয় সব জায়গায় আন্দোলনকারীরা যা চাইছিল তাই হয়, বাট রেজাল্টটার লং টার্ম এফেক্টটা কি আপনারা একটু দেখেন। তিউনিসিয়ায় স্বৈরাচার শাসন ছিল, আরব বসন্ত হয় এবং স্বৈরাচারের পতন ঘটে। স্বৈরাচারের পতন ঘটার পরে মানুষ ভোটাধিকার ফিরে পায় এবং মানুষ ভোট দেয়। ভোট দিয়ে তারা আশিক একটা ব্যাপার, কারণ এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস আমেরিকান সাধারণ মানুষকে একটা স্পেসিফিক পাওয়ার দেয়, যে পাওয়ারটা আমাদের মতো মানুষদের জন্য খুব বেশি দরকার। ফার্স্ট অ্যামেন্ডমেন্টে আমেরিকার সরকার 5টা ব্যাপার আমেরিকার সাধারণ সিটিজেনদের জন্য এনশিওর করে, যে 5টা ব্যাপার আমার মতে বাংলাদেশের মানুষদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি। এবং এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ব্যাপারটা যদি আমরা এনশিওর করতে পারি আমাদের সংবিধানে, তাহলে আমাদের 99% প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। সো ফার্স্ট অ্যামেন্ডমেন্টের 5টা ব্যাপার কি কি? 1 নম্বর ব্যাপার ফ্রিডম অফ রিলিজিয়ন। এই ব্যাপারটা বাংলাদেশে অলরেডি আছে, সো এটা নিয়ে তেমন কোনো কাজকর্ম করার দরকার নেই। ফ্রিডম অফ রিলিজিয়নের মেইন বক্তব্যটাই হইল যার যে ধর্ম সে তার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে, কেউ অন্যজনকে যায় তার ধর্ম পালন করতে
বাধা দিবে না, কেউ এসে বলবে না যে তুই এই ধর্ম কেন পালন করিস, তোর তো আমার ধর্ম পালন করতে হবে, এরকম কোনো ব্যাপার থাকবে না, যেটা বাংলাদেশে অ্যাকচুয়ালি অলরেডি আছে। এটা নিয়ে আমাদের তেমন কোনো অনেক জটিল কাজকর্ম করতে হবে এরকম না। সৃষ্টির শুরু থেকেই বাংলাদেশ গত 55-60 বছরে খুব নর্মালি কিছু কিছু ব্যাপার বাদ দিলে যে যার ধর্ম পালন করে আসতে পেরেছে। সেকেন্ড, ফ্রিডম অফ প্রেস। আপনারা জানেন প্রেসকে বা সাংবাদিকতা এই ব্যাপারটাকে অনেক সময় বলা হয় গণতন্ত্রের মূল স্তম্ভগুলার একটা। আমরা কেন যেন এটা ভাবি যে সাংবাদিকতাকে বা সাংবাদিকদের বা প্রেসকে যদি আমরা ফ্রিডম দেই তার মানে হইল সরকার অপরাধ করবে। সাংবাদিকদের যেহেতু ফ্রিডম আছে, তো সাংবাদিকরা এখন এই অপরাধগুলো খুঁজে খুঁজে বের করে রিপোর্ট বানায় জনগণকে দেখাবে যে দেখো তোমাদের সরকার কত খারাপ। ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ওইরকম না। আপনি যখন প্রেসকে ফ্রিডম দিবেন, প্রেসের যখন স্বাধীনতা থাকবে, তখন প্রেস পুলিশের ভিতরে দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে, সরকারের ভিতরে দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে, সাধারণ জনগণের ভিতরে দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে, সরকারি অফিসে তো দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে, বেসরকারি অফিসেও দুর্নীতি আছে নাকি খুঁজে বের করবে। প্রেস একটা পুলিশ টাইপের খুব আজব আজব এক্সাম্পল হইতে পারে, বাট ওই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, আমেরিকার সরকার বলে না যে দূর তুই যা এখান থেকে। আমেরিকা বলে যে না, তোমার রাইট আছে অ্যাসেম্বল করার, তোমার রাইট আছে তোমার দাবি দেওয়া পেশ করার, দাবি দেওয়া যত আজগুবি হোক ম্যাটার করে না, তাও আমরা তোমার উপরে গুলি করবো না, তাও আমরা তোমার পুলিশ দিয়ে মারবো না, তাও আমরা তোমার উপরে মামলা দিব না, কারণ সবার রাইট আছে যার যার দাবি পেশ করার এবং অ্যাসেম্বল করার। অ্যামেন্ডমেন্টের 4 নম্বর ধারা যেটা, সেটা হলো রাইট টু পিটিশন। রাইট টু পিটিশন মানে হলো অফিসিয়ালি বা ফর্মালি আপনি যদি সরকারের কোনো কাজে বা সরকারের কোনো এমপির কোনো কাজে যদি আপনি খুশি না হন এবং আপনার যদি মনে হয় যে এর বিরুদ্ধে আপনার একটা ফর্মাল অ্যালিগেশন দিয়ে একে তার এমপি পদ থেকে সরায় ফেলা উচিত বা একে তার মন্ত্রী পদ থেকে সরায় ফেলা উচিত, আপনি সেটা করতে পারেন এই রাইট টু পিটিশন লটা দিয়ে। এবং ফিফথ, the absolute most important part of First Amendment is freedom of speech. আমেরিকার মানুষ যে পরিমাণ ফ্রিডম অফ স্পিচ এনজয় করে, পৃথিবীর খুব কম দেশই আছে যেই দেশের মানুষ ওই একই রকম ফ্রিডম অফ স্পিচ এনজয় করতে পারে। আপনারা হয়তো বলবেন যে ইউরোপ কি ওরকম ফ্রিডম অফ স্পিচ এনজয় করে না? করে না। কিন্তু আপনি যদি জার্মানি যান, আপনি নাৎসি পার্টির অত্যাচারের কথা অস্বীকার করতে পারবেন না, ফর এক্সাম্পল। এরকম অনেক অনেক স্পেসিফিক ল টাইপ জিনিসপত্র আছে যেগুলো ইউরোপের বিভিন্ন রিজিয়নে আছে, ইউকের বিভিন্ন জায়গায় আছে। বাট আমেরিকা আমার জানা মতে একমাত্র দেশ যেখানে আপনি একই তালে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে, বারাক ওবামা থেকে শুরু করে, রিলিজিয়াস বডিজ থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, যাকে যা ইচ্ছা বলতে পারেন, যার বিরুদ্ধে যা ইচ্ছা বলতে পারেন, কখনো কথা বলার জন্য আপনার এগেনস্টে পানিশমেন্ট আসে না। এবং এই ব্যাপারটা এনশিওর করে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। আচ্ছা, শুধু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারলেই যে সব সোনায় সোহাগা হয়ে যাবে এরকম না। আরো কিছু কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো ইমপ্লিমেন্ট করতে পারাটা আসলে খুব বেশি জরুরি যদি আমরা খুব সুন্দর একটা বাংলাদেশ চাই তার জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারগুলোর একটা হলো বিচার বিভাগ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সরকার থেকে পুরোপুরি আলাদা করে ফেলা। আমি দেখেছি এই বিষয়ে অলরেডি কাজ হচ্ছে, বাট কতটুকু কাজ হবে আমি জানি না। আইন প্রয়োগকারী সংস্থার ক্ষেত্রে এরকম একজন মানুষকে ধরে এনে আইসিটির প্রতিমন্ত্রী বানায় ফেলা হয়, বা সারা জীবন ধরেন অমুক একটা র্যান্ডম সাবজেক্টে পড়াশোনা করেছেন তাকে ধরে এনে সড়ক ও যোগাযোগ মন্ত্রী বানায় ফেলা হয়। একটা র্যান্ডম মানুষকে ধরে এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসায় দেওয়া হয়। তার কারণ আমাদের রাজনীতিতে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কম এবং রাজনীতিবিদ বেশি। যে মানুষটা এমপি ইলেকশনে জিতে আসেন বাংলাদেশে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্যান্য যে কোনো পার্টি হোক, তার কোনো একটা সাবজেক্ট ম্যাটারে এক্সপার্ট হওয়ার চান্স খুব কম এবং তার রাজনীতিবিদ হওয়ার চান্স খুব বেশি। এবং যখন এভাবে 300 আসন থেকে 300 রাজনীতিবিদ উঠে আসেন এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা তো আসলে রাজনীতি করবে না, তারা তো তাদের ক্যারিয়ারে বিজি, তারা তো তাদের লাইফে বিজি। সো তারা যখন তাদের ক্যারিয়ারে বিজি, তারা যখন লাইফে বিজি, তখন যে ওই ভ্যাকিউমটা কে ফিল আপ করবে? এমন মানুষ ফিল আপ করবে যাদের আসলে তেমন কোনো কাজকর্ম নাই। এমন মানুষ যখন রাজনীতিতে আসবে এবং এমন মানুষ যখন এমপি ইলেকশন করে জিতবে, তারপরে সে যখন যে মন্ত্রী হবে, প্রতিমন্ত্রী হবে, তখন তাহলে আমরা এই ডিভিশনগুলার উপরে এমন মানুষকে বসাই দিলাম সে আসলে ওই বিষয়ে তেমন কিছু জানে না। হ্যাঁ, তার সরকারি গভর্নেন্স সিস্টেম আছে, তার আমলাতন্ত্র আছে, সে সবকিছু চালাইতে পারে। বাট আপনি চিন্তা করেন, মনে করেন আপনি একটা আইটি কোম্পানি চালান। এখন আপনার আইটি কোম্পানিতে আপনি একজন মানুষকে হায়ার করবেন। আমি আপনাকে বললাম আপনার হাতে 2টা অপশন। গত 20 বছর ধরে জনগণের জন্য অনেক কাজ করছে এরকম একজন মানুষকে আপনি আইটি কোম্পানিতে নিতে চান, নাকি গত 20 বছরে আইটি বিষয়ে পড়াশোনা করছে, আইটি বিষয়ে একটা কোম্পানিতে চাকরি করছে, আইটি বিষয়ে একটা কোম্পানি চালাইছে, আইটি বিষয়ে এক্সপার্টিস আছে এমন একটা মানুষকে আপনার কোম্পানিতে সিইও বানাইতে চান? জনগণের জন্য কাজ করা অনেক ভালো, বাট জনগণের জন্য অনেক কাজ করছে বলেই সে এসে একটা আইটি কোম্পানির সিইও হয়ে আইটি কোম্পানিকে ভালো করতে পারবে? নট নেসেসারি, কারণ দুইটা পুরোই দুই জিনিস।